প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা প্রত্যেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার ২৭তম অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কমনওয়েলথ। তোমরা জানো নবম অধ্যায়ে আমি তোমাদের অন্য সবগুলো টপিকের উপর আলোচনা শেষ করে ফেলেছি। যেটি বাকি ছিল সেটি ছিল এই কমনওয়েলথ। আজকের আলোচনার মধ্য দিয়ে মূলত নবম অধ্যায়ের উপর আলোচনা আমার শেষ হবে। এই আলোচনা শেষ করার পরে আমি একটু তোমাদের সাথে তোমাদের নভেম্বরে যে প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আমার সাবজেক্টে অর্থাৎ পৌরনীতি ও সুশাসনে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটার উপরে আলোচনা করব। তো আজকে চলো মূল আলোচনায় আমরা এখন ফিরে যাই। আসলে এই কমনওয়েলথ কিভাবে আসলে গঠিত হয়েছিল শুরুতে আমরা একটু সে সম্পর্কে জানব। একসময় পৃথিবীর বেশিরভাগ অংশে আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। তাদের সাম্রাজ্যের বিশালতাকে বোঝানোর জন্য বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। তো এই যে অস্ত যেত না, এটা আসলে বোঝানো হয়েছিল পৃথিবীময় ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যকে বোঝানোর জন্যই। ভারতীয় উপমহাদেশও ব্রিটিশ শাসনের অধীন ছিল। তো ঔপনিবেশিক যুগের যখন অবসান ঘটে তখন ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো একের পর এক স্বাধীন হতে থাকে। ব্রিটেন ও এর সাবেক উপনিবেশগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার উদ্দেশ্যে 1931 সালে গড়ে তোলা হয় কমনওয়েলথ। আর এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 54। ব্রিটিশ রাজা বা রানী এই সংস্থার প্রতীকী প্রধান। কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে অর্থাৎ সচিবালয় হচ্ছে লন্ডনের মালবরো হাউজে অবস্থিত। গ্রেট ব্রিটেনে এর নেতৃত্ব দিয়ে থাকে। তো এই যে কমনওয়েলথ, এই কমনওয়েলথ আসলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1949 সালে। কমনওয়েলথের আদি নাম হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অফ নেশনস গঠিত হয়। কমনওয়েলথ দিবস পালিত হয় প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার। কমনওয়েলথ সরকার প্রধানদের সভা হলো সংস্থাটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। প্রতি 2 বছর পর পর এর সভা অনুষ্ঠিত হয়। এই সভার কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলো সরকার প্রধানগণ অংশগ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করে। সরকার প্রধানদের সভা যে রাষ্ট্র আয়োজন করে সেই রাষ্ট্রের সরকার প্রধান কমনওয়েলথ অফিস সভাপতি হিসেবে বিবেচিত হয়। তো পরবর্তী সভা না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকেন। এই যে ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলো আমি বলেছি যে কমনওয়েলথের সদস্য হয়েছিল, আবার দেখা যায় ব্রিটিশ উপনিবেশ না হয়েও এখানে সদস্য হয়েছিল মোজাম্বিক ও রুয়ান্ডা। কমনওয়েলথের সদস্যপদ পেতে বর্তমানে আগ্রহী আরও কিছু দেশ আছে, যেমন সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন। তবে এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া ব্রিটিশ উপনিবেশ ছিল না। আবার ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত হয়েও কিছু দেশ আছে যেগুলো কমনওয়েলথের সদস্য নয়। এরূপ রাষ্ট্রগুলো হলো মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিশর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান। কমনওয়েলথ 5 সেপ্টেম্বর 2009 তারিখে পিজিকে বহিষ্কার করে। অবশ্য পিজিকে সামরিক বহিষ্কার করা হয়েছিল 2006 সালে।
কিন্তু পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় 2009 সালে এটিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আবার আমাদের বাংলাদেশ যখন 1972 সালে কমনওয়েলথের সদস্য হয়, তখন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে পাকিস্তান কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল। পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় 1999 সালে। পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথের সদস্য পদ আবার ফিরিয়ে দেওয়া হয় 2004 সালের মে মাসে। নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল 1995 সালে। আবার সম্প্রতি নাইজেরিয়াকে কমনওয়েলথের সদস্য করা হয়, পুনরায় পদ ফিরিয়ে দেয় 1999 সালে। কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় আবার পদত্যাগ করেছে জিম্বাবুয়ে। তো এই যে কমনওয়েলথের গঠনের পিছনে কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি পূর্বে যখন বিভিন্ন সংগঠন নিয়ে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন দেখেছো যে সেখানেও ওগুলো গঠনের পিছনেও লক্ষ্য উদ্দেশ্য ছিল। তেমনি কমনওয়েলথ গঠনের পিছনেও কিছু লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে। এখন আমরা সে সম্পর্কে জানব। আসলে কমনওয়েলথের প্রধান লক্ষ্য হলো ব্রিটেন ও এর স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে ন্যূনতম সম্পর্ক রক্ষা। এই সম্পর্ক ধরে রাখার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়ন এবং দেশগুলোর পরস্পরের মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির আদান প্রদানে সহায়তা করার মাধ্যমে দেশগুলোর অগ্রগতি সাধন করাই হচ্ছে এর উদ্দেশ্য। 1971 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে কমনওয়েলথের উদ্দেশ্যসমূহ ঘোষণা করা হয়। আর এই উদ্দেশ্যগুলো হলো, দেখো, প্রথম হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহায়তা করা। তারপরে দেখো, গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা করা। তারপরে হচ্ছে 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে বর্ণবৈষম্য ও লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করা। চতুর্থ হচ্ছে দারিদ্র্য, অজ্ঞতা ও রোগব্যাধির বিরুদ্ধে লড়াই করা। পঞ্চম হচ্ছে অবাধ ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা। ষষ্ঠ হচ্ছে টেকসই পরিবেশ সংরক্ষণ। সপ্তম হচ্ছে মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের বিকাশ। অষ্টম হচ্ছে ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজনসমূহের স্বীকৃতি। নবম হচ্ছে সুশীল সমাজের বিকাশ ও ভূমিকাকে গুরুত্ব প্রদান। দশম হচ্ছে পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধা বৃদ্ধি। তো এই যে কমনওয়েলথের সাথে এখন আমরা আমাদের বাংলাদেশের সম্পর্কটা কেমন সে সম্পর্কে জানব। আসলে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পর থেকে, অর্থাৎ জন্মলগ্ন থেকেই কমনওয়েলথের সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। আবার স্বাধীনতা লাভের পূর্বেও কমনওয়েলথের যে মূল শক্তি গ্রেট ব্রিটেন, সেই গ্রেট ব্রিটেনের সাথে কিন্তু বাংলাদেশ সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। তো বাংলাদেশ হচ্ছে কমনওয়েলথের 32তম সদস্য রাষ্ট্র। 1972 সালের 18 এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়। এরপর থেকে কমনওয়েলথের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ। তো আসলে বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে আমি বলেছি তোমাদেরকে যে পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল, কেননা কমনওয়েলথ গঠিত হয়েছে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে। এই সংস্থার মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। কমনওয়েলথের মূল শক্তি যে গ্রেট ব্রিটেন দেখা গিয়েছে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তাদের বিভিন্ন প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে বিবিসি এবং লন্ডন টাইমস, স্বাধীনতাকামী বাঙালি জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন,
প্রতিরোধ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টি করেছিল। অস্ট্রেলিয়ার বেতারের ভূমিকাও ছিল এক্ষেত্রে আসলে প্রশংসনীয়। গ্রেট ব্রিটেন সহ কমনওয়েলথভুক্ত দেশগুলো ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের বিরূপ যে অর্থাৎ বিধ্বস্ত যে অর্থনীতি ছিল সে অর্থনীতিকে সচল করে তোলার জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো তখন অকাতরে সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। তো দেখা যায় বাংলাদেশ এই জন্য জন্মলগ্ন থেকেই এই কমনওয়েলথের সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট হয়ে পড়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে অটোয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যোগদান করেছিলেন। এছাড়া পরবর্তীতে দেখা যায় 1977 সালে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ব্রিটেনে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান করেছিলেন। 1995 সালে সরকার ও বিরোধী দলের মধ্যে যখন রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তখন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা বিরোধ নিরসনের জন্য অর্থাৎ রাজনৈতিক সংকট নিরসনের জন্য আলাপ আলোচনা করেছিলেন। কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে 42 দিন ধরে নিরলস প্রচেষ্টা সে সময় চালিয়েছিলেন। তো এইভাবে দেখা যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে কমনওয়েলথের এবং এর সদস্য রাষ্ট্রগুলোর সম্পর্ক বরাবরই ভালো ছিল এবং এখন তা আরও ঘনিষ্ঠ ও মধুর হয়ে উঠেছে। তো আজকে তোমাদের সাথে আমার কমনওয়েলথের উপর আলোচনা এখানেই আমি শেষ করছি। আসলে এই অধ্যায়ে ঘুরে ফিরে যে টপিকগুলোর উপর বোর্ড পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে জাতিসংঘ, সার্ক, তারপরে ওআইসি। তো এই কমনওয়েলথ আর ইউরোপীয় ইউনিয়নের উপর বেশিরভাগ সময় প্রশ্ন আসে যে কমনওয়েলথ কী, কমনওয়েলথের প্রধান কে, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি আসে কমনওয়েলথের উপর। তারপরে দেখা যায় ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও সেম, ইউরোপীয় ইউনিয়ন গঠনের লক্ষ্য উদ্দেশ্য কী, ইউরোপীয় ইউনিয়ন কী, ইইউ বলতে কী বোঝায় বা ইইউ এর পূর্ণরূপ কী, এই ধরনের প্রশ্নগুলো আসে। মানে এখানেও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন বেশি আসে। তো এই যে এই অধ্যায়ে আলোচিত টপিকগুলোর কথা বললাম, তাহলে সেখানে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো বলেছি? জাতিসংঘ, সার্ক এবং ওআইসি। কেন গুরুত্বপূর্ণ বলছি? আমি বলছি এই কারণে যে এগুলো থেকে সৃজনশীলের আমরা যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতার যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো উদ্দীপকের আলোকে আনসার করতে হয়। সেজন্য জাতিসংঘ, সার্ক এবং ওআইসি একটু গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড প্রশ্নে আমরা দেখব এগুলোই এসেছে। এই দুটো টপিক থেকে আসে হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, তোমরা একটু মনে রাখবে সেটা। তো আমার আলোচনা কমনওয়েলথের আলোচনার মধ্য দিয়ে নবম অধ্যায়ের আলোচনা শেষ। তো প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস নিয়ে আমি তোমাদেরকে এখন একটু বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রাক নির্বাচনী পরীক্ষার আসলে সিলেবাস বলতে আমি তোমাদেরকে যে চতুর্থ অধ্যায়টা অর্ধবার্ষিক পরীক্ষার সময় পড়িয়েছিলাম সেটা তোমরা পড়বে। তারপর আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে সপ্তম, নবম ও দশম অধ্যায় শেষ করিয়েছি। এই তিনটা অধ্যায় তোমরা পড়বে। এই তিনটা অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। পাঠ্য বইয়ের এই 4টা অধ্যায় ভালো করে রিডিং পড়বে। তারপরে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো রিডিং থেকে, তো তোমরা রিডিং পড়ে ফেললে সেখান থেকেই হবে প্রশ্ন, তোমরা আনসার করতে পারবে। তারপরে তোমরা ষষ্ঠ অধ্যায়ে আমি
আগামীতে যে 2-4টা ক্লাস পাবো সেখানে শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ক্লাস ফলো করবে। ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব ষষ্ঠ অধ্যায়ে তোমরা কি কি পড়বে। এছাড়াও আমি পরীক্ষার আগে তোমাদের সাথে আবারও একটু আলোচনা করব তোমরা কি কি পড়বে। এখন পরীক্ষা আসলে অনলাইনে প্রি টেস্ট পরীক্ষাটা কিভাবে হবে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব। তো আপাতত তোমরা এই চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম অধ্যায়ের উপর প্রিপারেশান নাও। তো তোমরা সব কিছু এখানে তোমরা পড়তে হবে, কারণ পরীক্ষা এখন কোন পদ্ধতিতে হবে সেটা আমি এখনও জানি না। যখন জানবো তোমাদেরকে জানাবো। সেজন্য তোমরা অধ্যায়গুলো, এই 5টা অধ্যায় সম্পূর্ণ পড়ে ফেলবে। ষষ্ঠ অধ্যায়ের উপর আমি ক্লাস যেহেতু এখনও নেইনি, আমার ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা সেগুলো ষষ্ঠ অধ্যায়ের টপিকগুলো পড়বে। এর আগে যেহেতু আমি 4টা অধ্যায় শেষ করেছি, এই 4টা অধ্যায়ের উপর তোমরা বাসায় প্রিপারেশান নিবে। তো যেভাবে বলেছি সেভাবে তোমরা রিডিংটা ভালো করে পড়বে এবং তোমাদের বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর তোমরা এমসিকিউ জন্য সম্পূর্ণ অধ্যায় রিডিং পড়ে সেখান থেকে নিজেরা প্রশ্ন তৈরি করবে, উত্তর বের করবে। অর্থাৎ খুব ভালোভাবে তোমরা প্রিপেয়ার থাকবে, সেটা আশা করছি। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফিজ।